আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞানের পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা ও চাপ থেকে প্যাসকেলের সূত্র ও বল বৃদ্ধিকরণ নীতি। প্যাসকেলের সূত্রটা শুধুমাত্র তরল এবং বায়বীয় পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য। কোনো আবদ্ধ পাত্রে তরল বা বায়বীয় পদার্থ রেখে চাপ প্রয়োগ করলে সেই চাপ বিন্দুমাত্র না কমে পাত্রের চারদিকে সমভাবে সঞ্চালিত হয় এবং পাত্রের দেয়ালে লম্বভাবে প্রযুক্ত হয়। কোনো আবদ্ধ পাত্রে চাপ প্রয়োগ করলে সেই চাপ বিন্দুমাত্র না কমে চারদিকে সঞ্চালিত হয় এবং পাত্রের দেয়ালে লম্বভাবে প্রযুক্ত হয়। ধরে নিলাম ABCD একটা রাবারের তৈরি গোলক। এই রাবারের তৈরি গোলকের মধ্যে তরল বা বায়বীয় পদার্থ রাখা আছে। এখন এই রাবারের তৈরি গোলকে ABC এবং D বিন্দুতে 4টা ছিদ্র করা হলো। এখন আমরা যদি এই গোলকটায় বাহির থেকে বল প্রয়োগ করি, বল প্রয়োগ করলে অবশ্যই আমরা সব দিকে সমানভাবে বল প্রয়োগ করব না, কিন্তু বল প্রয়োগ করলে দেখা যাবে যে প্রত্যেকটা বিন্দু থেকে বা প্রত্যেকটা বিন্দু দিয়ে যদি তরল পদার্থ রাখা হয় তাহলে সমভাবে বা সম পরিমাণে তরল পদার্থ বেরিয়ে যাবে। এটা ছিল প্যাসকেলের সূত্রটার আসলে একটা প্রমাণ। অর্থাৎ উনি এইভাবে প্যাসকেল এই থিমটাকে এভাবে দাঁড় করিয়েছেন যে কোনো আবদ্ধ পাত্রে যদি তরল পদার্থ রাখা হয়, সেই তরল পদার্থকে যদি বাহির থেকে চাপ প্রয়োগ করা হয় তাহলে প্রত্যেকটা ছিদ্র দিয়ে সমবেগে সমপরিমাণ পানি প্রবাহিত হবে। এবারে আমরা একটু দেখব যে এই প্যাসকেলের সূত্রটা প্রয়োগ করে কিভাবে বল বৃদ্ধিকরণ নীতিটা বের করা যায়। আমরা এই ছোট সিয়ন সিলিন্ডারে এপন বল প্রযুক্ত করব। এখন সিলিন্ডারের দুইটা দেয়াল আছে, এই তরল বা বায়বীয় পদার্থ চারদিক থেকেই সমান পরিমাণে চাপ প্রয়োগ করবে। এখন এই বাম দিকের দেয়াল ডান দিকের দেয়ালকে সমান এবং বিপরীতমুখী চাপ প্রয়োগ করার কারণে পরস্পরকে নাকচ করে দেবে এবং একটা চাপ কার্যকর থাকবে। আমি উপরের দিকে বল প্রয়োগ করলে সেই চাপটা অবশ্যই নিচের দিকে প্রযুক্ত হবে, তাহলে এই চাপটা এই দিকে প্রবাহিত হবে। আমরা বলতে পারি যে সিওয়ান সিলিন্ডারে চাপ P1 চাপ আমরা জানি চাপ P বল বাই ক্ষেত্রফল, চাপ বল বাই ক্ষেত্রফল, F1 বাই হলো A1, চাপ হলো F1 বাই A1। এখন এই টোটাল চাপ যেহেতু এই সিলিন্ডার দুটি নিশ্চিদ্রভাবে যুক্ত, অন্য কোথাও যেহেতু তরল পদার্থ বা বায়বীয় পদার্থ বেরিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, তাই এই তরল বা বায়বীয় পদার্থটা উপরের দিকে বল প্রয়োগ করবে। তাহলে C2 সিলিন্ডারে উদ্ভূত অথবা সৃষ্ট ঊর্ধ্বমুখী বল, এটাকে আমরা বলতে পারি F2 সমান হবে অবশ্যই এই চাপটা এখানে বর্ধিত করে পড়বে P1A2, মানে বড় সিলিন্ডারের প্রস্থচ্ছেদ জুড়ে এই চাপটা কিন্তু পড়বে। তাহলে এখানে P1 এর মান হলো F1 বাই হলো A1 ইন্টু হলো F2। তো আমরা যদি এখানে F যুক্ত রাশিকে এক জায়গায় রাখি তাহলে এটা হবে F2 বাই হলো F1 আর এখানে হবে A2 বাই হলো A1। এই সমীকরণটাকেই মানে প্যাসকেলের বল বৃদ্ধিকরণ নীতি বলা হয়, অর্থাৎ এই সমীকরণটাই হলো বল বৃদ্ধিকরণ নীতি। সিয়ন সিলিন্ডারের ব্যাস এর তুলনায় C2 সিলিন্ডার যত বড় হবে তত বেশি কম বল প্রয়োগ করে বেশি কাজ করা যাবে, যার জন্য এটাকে বল বৃদ্ধিকরণ নীতি বলা হলো। যদি সিয়ন সিলিন্ডারের তুলনায় এই C2 সিলিন্ডারের ব্যাস 100 গুণ বাড়ানো হয়, সিয়ন সিলিন্ডারে যদি 1 নিউটন বল প্রয়োগ করা হয় তবে C2 সিলিন্ডারে 100 নিউটন বল উদ্ভূত হবে বা সৃষ্টি হবে বা পাওয়া যাবে। এটা বল। দেখাও যে উভয় পিস্টনের কৃতকাজ সমান। দেখাও যে উভয় পিস্টনের কৃতকাজ
একই বা সমান, আমরা এটা একটু দেখব। ছোট পিস্টন কর্তৃক কৃত কাজ, ছোট, এটা আমরা বের করতে পারবো। ছোট পিস্টনে যেহেতু এখানে ছোট সিলিন্ডারে যে বলটা প্রয়োগ করা হয় পুরো এই পিস্টন জুড়েই প্রযুক্ত হয়। ছোট পিস্টনে প্রযুক্ত বল হলো F1 এবং ছোট পিস্টনের সরণ প্রযুক্ত বলের কারণে সরণ হলো x1। তাহলে ছোট পিস্টনের কৃত কাজ আমরা কাজ ইজ ইকুয়াল টু জানি বল ইন্টু সরণ, বল হলো F1, সরণ হলো x1। এখন ছোট সিলিন্ডারে যেহেতু বল প্রয়োগ করা হয়েছে তাহলে এখানে একটা চাপের সৃষ্টি হয়েছে উপর। এই ছোট সিলিন্ডারের দুইটা যে দেয়াল আছে এই দেয়াল পরস্পরকে চাপ তো সব দিকে সমভাবে সঞ্চালিত হয়, এই দেয়াল পরস্পরকে নাকচ করে দেয় এবং নিচের দিকে চাপটা প্রযুক্ত হবে। তাহলে ছোট সিলিন্ডারের প্রযুক্ত চাপ, অর্থাৎ ছোট সিলিন্ডারে বল প্রয়োগ করার কারণে একটা চাপের সৃষ্টি হলো, সেটা P1 ইজ ইকুয়াল টু হবে F1 বাই হলো A1, অর্থাৎ আমরা চাপ ইজ ইকুয়াল টু জানি বল বাই ক্ষেত্রফল। এখন বড় সিলিন্ডারে উদ্ভূত বা সৃষ্ট ঊর্ধ্বমুখী বল, অর্থাৎ এই চাপটাই কিন্তু বড় সিলিন্ডারে যেয়ে প্রযুক্ত হবে। তার মানে F2 ইকুয়াল হবে P1A2। এই পুরো চাপটা কিন্তু এই সিলিন্ডার জুড়ে পড়বে, এই সিলিন্ডারের প্রস্থের ক্ষেত্রফল জুড়ে পড়বে। তাহলে এটা আমরা বলতে পারি যে এখানে P1 ইজ ইকুয়াল টু আমরা তো জানি F1 বাই A1 ইন্টু হলো A2, আমরা এটা লিখে রাখলাম। ছোট সিলিন্ডারে এই পিস্টন দ্বারা বল প্রয়োগ করার কারণে ছোট পিস্টনটি x1 দূরত্ব অতিক্রম করবে। তাহলে এখানে যে পরিমাণ তরল আছে সেই তরলটা বড় সিলিন্ডারে যে পিস্টন আছে সেই পিস্টনটাকে ধাক্কা দিয়ে L2 দূরত্ব ঠেলে নেবে। তাহলে আমরা বলতে পারি যে ছোট সিলিন্ডারের x1 অংশের তরল বড় সিলিন্ডারের তরলকে x2 দূরত্ব ঠেলে নেবে। আমরা বলতে পারি ছোট পিস্টনের x1 অংশের তরল, ছোট পিস্টন x1 অংশের তরল বড় পিস্টনের তরলকে x2 দূরত্বে ঠেলে নিবে বা জায়গা দখল করবে। তাহলে আমরা বলতে পারি যে ছোট পিস্টন দ্বারা অপসারিত তরলের আয়তন এই বড় পিস্টনের অপসারিত তরলের আয়তনের সমান হবে। তাহলে V1 সমান আমরা বলতে পারি V2। তাহলে V1 সমান হলো A1 x1 আর V2 সমান বলতে পারি A2 x2। তাহলে এখান থেকে আমরা যদি x2 এর মানটা বের করে নিই, x2 ইজ ইকুয়াল টু হবে A1 x1 বাই হলো A2। এখন আমরা যদি বলি বড় পিস্টনের কৃত কাজ W ইজ ইকুয়াল টু বা W2 ইজ ইকুয়াল টু F2 x2। তাহলে F2 এর মান কত? F2 এর মান হলো F1 A1 ইন্টু হলো এখানে A2। এবার x2 এর মান হলো A1 x1 বাই হলো A2। আমরা এই
A1 যুক্ত রাশি কেটে দিব, A2 যুক্ত রাশি কেটে দেব, তাহলে এটা হবে F1 x1। তাহলে W2 দেখা যায় যে কৃতকাজের পরিমাণ F1 x1 হয়, যেটা এই ছোট পিস্টনের কৃতকাজের সমান। তাহলে বলা যায় যে উভয় পিস্টনের কৃতকাজ সমান, W1 ইকুয়াল হলো W2।